পড়ছিলাম প্রণয়ের রূপকথা, কলমে ফাতেমা তুজ, পর্ব সংখ্যা ৮০। কুহরা বাড়ি ফিরেছে আজ ৩ দিন, তবে মেয়েটির চোখ থেকে ঘুম যেন যাচ্ছেই না। এদিকে বিয়ের দিন যত আগায় মাথায় চাপ তত বাড়তে থাকে। রাত্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে ওঠাতে, তবে কয়েকবার ডেকেও লাভ হলো না। রাত্রি এবার ঠোঁট কামড়ে বলল, দীপ্র ভাইকে পাঠাবো। দীপ্রর নাম শুনে মুখ তুলে চাইল মেয়েটি, চোখ পিট পিট করে শুধালো, তিনি এসেছেন? দিল্লি থেকে ফিরে একদিনের বিরতি দিয়ে ফের কক্সবাজার গিয়েছে ছেলেটি। এবার আর কুহুর যাওয়ার সুযোগ হয়নি। কুহু হতাশ হয়ে বিছানা ছাড়ল। রাত্রি বলল, মন খারাপ করলি নাকি? না, মন খারাপ করিনি। না বলতে চাইলেও রাত্রি বুঝলো মেয়েটির মন খারাপ হয়ে গেছে। শোন না কুহু, মুখটা অমন করে রাখিস না, চলে আসবে। বলে নিজেকে ঠেলে ঠুলে ওয়াশরুমে গেল। রাত্রি তখনই গেল না, ও বরং বিছানা গোছাতে লাগলো। কেউ ওয়াশরুম থেকে বের হলে রাত্রি বলল, লেট করিস না, দ্রুত নিচে আয়, সবার খাওয়া শেষ, তৈরি বাকি। রাত্রি চলে গেলে নিজেকে আয়নায় দেখল কুহু। তারপর ফোন তুলে দীপ্রর নাম্বারে কল করলো। রিসিভ হতেই কুহু বলল, আপনি আমাকে একদিনও কল করেননি। মেয়েটার খুব অভিমান হচ্ছে। দীপ্র নিঃশব্দে হাসলো, বলল, মিস করছিস আমায়? না, করি না। বলে ফের বলে, তো মিস করব না? ও এমনভাবে জবাব দিল যেন মিস করাটা ওর অধিকার। অবশ্য অধিকারই বটে। দীপ্র বলল, তুই তো শুধু মিস করিস, আমি তো পাগল হয়ে যাই। তোকে না দেখে আমার যে খুব কষ্ট হয় কুহু, কাজে মন বসে না, কিচ্ছু ভালো লাগে না। তাই দূরে এলে আরও দূরত্ব বাড়াই, নিজেকে শাসন করি, আটকে রাখি, যাতে কাজে মনটা বসে। কুহু এসব কথাই গলে না। ও ঠোঁট কামড়ে বলে, দূরত্ব বাড়াতে আপনার ভালোই লাগে। ঠিক আছে, রাখেন দূরত্ব। এর জন্যই বলে ভালোবাসা দেখাতে নেই, প্রকাশ করতে নেই। প্রকাশ করলেই মানুষের আসল রূপ দেখা যায়। কুহু কলটা কেটে দিল। দীপ্র ফোনের স্ক্রিনে চেয়ে মুচকি হাসলো। কুহু খাবার খেতে বসেছে, তবে ওর মন নেই খাবারে। আকাশ মেঘলা। জেবা এসে বসলেন পাশে। আদরের সহিত বললেন, চোখ মুখ শুকিয়ে আছে, খাবারটা শেষ কর মা। খেতে ইচ্ছে করছে না বড় মা। না খেলে তো শরীর খারাপ করবি, তখন বিয়ের অনুষ্ঠানে কি হবে? কি আর হবে? কিছুই না। আমার আর বিয়ের অনুষ্ঠান করতে ইচ্ছে হয় না বড় মা। বলেও চেয়ারের সাথে হেলান দেয়। তখনই কুঞ্জ হৈ হৈ করতে করতে আসে, কারণ দীপ্র ভাই এসেছেন। এক গাদা জিনিসপত্র এনেছেন সাথে। যেবা উঠে যান ছেলের দিকে। কুহুর চোখ দুটো হাবলের মতো সামনে চেয়ে, এই কুহু, উঠে আয়, ব্যাগগুলো নিতে সাহায্য কর। দীপ্র নিজেই সব জিনিসপত্র হাতে নিয়ে প্রবেশ করলো। যেবা কিছু ব্যাগ নিয়ে সোফায় রাখলেন। কুহুর সঙ্গে দিতে এগোলো। দীপ্রর হাত থেকে দুটো ব্যাগ নিয়ে মিনমিনে সুরে বলল, এত খারাপ আপনি আসছেন জানাননি অবধি। দীপ্র শুধুই হাসলো, জবাব দিল না। কুঞ্জ হৈ হৈ করে ব্যাগপত্র খুলতে শুরু করেছে। দীপ্র অনেক জিনিসপত্র এনেছে। দুপুরের কিছু সময় আগে ববিতা ফিরলেন, সাথে আছে সাগরও। ছেলেটার একটু চুরির স্বভাব থাকলেও মানুষ খারাপ না, ববিতাকে খুব সাহায্য করে। ববিতা বললেন, শরবত খেয়ে যা সাগর, অন্য এক সময় খাবো চাচি, আজ যাই, রোদ পেরিয়ে এসেছিস, না খেয়ে যাস না। সাগর বসলো আরাম করে নরম সোফাতে। এই সোফা সেট নতুন আনা হয়েছে। বাড়িতে বেশ অনেক ফার্নিচারেই পরিবর্তন আনা হচ্ছে। এই যে যেমন বাগানের টেবিল চেয়ারগুলো রং করা হচ্ছে। সাগর ভাই, কি খবর? কণা এসে দাঁড়াতেই দাঁত কেলিয়ে হাসলো সাগর। বলল, ভালো ভালো, তোমার কি খবর? আমার তো ভালোই। বলে একটু থামলো, আশেপাশে চাইলো, সতর্ক হলো। ও শুনেছে সাগরের বন্ধু রাগিবদের বাড়িতে চাকরি নিয়েছে। রাগিবের সাথে যোগাযোগ নিয়ে আজ কতগুলো দিন। কণার ভালো লাগে না, কিছুতেই মাথা থেকে সরাতে পারে না। সাগর ভাই বলতে বলতে সাগরের পাশে গিয়ে বসলো। সাগরের তখন ঘাম শুকিয়েছে মাত্র। কণা ছোট ছোট সুরে বলল, একটা কথা জিজ্ঞেস করি, কাউকে আবার বলো না। ও বুঝলো কথাটা গোপন, তাই মাথায় হাত দিয়ে বলল, আল্লাহর কসম কাউরে বলবো না। কসম কাটতে হবে না, তুমি কথা দিলেই হলো। তাইলে কথাই দিলাম। ভরসা পেয়ে কণা বলল, সাগর ভাই, তোমার এক বন্ধু তো শিকদার বাড়িতে চাকরি করে। ও বাড়ির এক ছেলে যার সাথে রাত্রিপুর বিয়ের কথা ছিল, তার কি আবার বিয়ের আয়োজন হচ্ছে? সাগর হাবলার মতন চাইল কতক্ষণ, তারপর বলল, আমি তো এটা জানি না, খোঁজ এনে দিতে পারবে? খোঁজ? হ্যাঁ, তা তো পারবো বোধ হয়। তাহলে ঠিক আছে, তুমি বরং। বলতে বলতে ও থামলো। জেসমিন এসেছে, হাতে শরবতের গ্লাস। সাগরকে দেখেই দাঁত বের করে হাসলো। সাগর চোখ মুখ শক্ত করে নজর ফিরিয়ে নিল। দুপুরে চায়ের তৃষ্ণা পেয়েছে দীপ্র ভাইয়ের।
সেটা আবার মেসেজ করে জানিয়েছে। কুহু একবার ভেবেছিল আনবে না। কেন আনবে? এই লোকটা কক্সবাজার গিয়ে তাকে কল করেনি। সকালে কলে কথা হলো, তখন ফেরার কথাও বলেনি। এই অভিমান নিয়ে চা বানানো যায় না, কিছুতেই না। কিন্তু মেয়ে মানুষের মন, ভালোবাসার মানুষ, তার উপর আবার স্বামী, না নিয়েও উপায় নেই। মনটা শেষমেশ হার বানল। চা বানিয়ে দীপ্রভাই রুমের কাছে এলো। মাথা বাড়িয়ে উকি দিতেই দেখলো দীপ্রভাই কাবাড খুলে কী সব করছেন। কুহুকে কথা বলতে হলো না, দীপ্র নিজেই বলল আয়। আশ্চর্য, এই লোক তো পেছনে তাকায়নি, তবে দেখলো কিভাবে কে জানে। মাঝে মাঝে ওর মনে হয় লোকটার সাথে ভূত আছে। ও চায়ের কাপ রাখতেই পেছন ফিরল দীপ্র। কুহু মুখ ফিরিয়ে নিল। বস, চা খেয়ে যা। এমন ভাব যেন চাটা দীপ্রদাও নিজেই বানিয়েছেন। কুহু প্রতি উত্তরে বলল, ভর দুপুরে চা খাই না, আপনিই খান। আহ বলে চায়ের কাপ তুলল দীপ্র। কুহু আড়ে আড়ে চাইল। দীপ্র বলল, আর চোখে না চেয়ে ভালোভাবে চা। ধরা পড়ে গিয়েও বলল, কই কি, আমি কি তাকিয়েছিলাম নাকি? আপনার চোখে নেবা হয়েছে দীপ্র ভাই, আজকাল কী সব দেখেন। তাই বোধ হয়, আজকাল কী সব দেখি। বলেই একটা সুর তুলতেই কুহু চোখ বড় বড় করলো। দ্রুত কাঁধের ওড়না টেনে নিয়ে বলল, ভারী নির্লজ্জ তো। দীপ্র হাসল, আরাম করে বসে বলল, নির্লজ্জ? তুই দেখাবি, আমি দেখলেই দোষ? কুহুর কান ঝালিয়ে যায়। ফিরেই শুরু করেছেন। ও কথা বাড়ায় না আর। দীপ্র বলে, বস, একটা জিনিস দেখানোর আছে। কি দেখাবেন? বলে ফিরে চাইল কুহু। মেয়েটির মাথায় দুষ্টুমি আসলো। ও ঠোঁট হাসিয়ে ভ্রু নাচালো। দীপ্র খুব ভালো করেই বুঝলো ওর চাল। মেয়েটি কায়দা করে তাকে অপ্রস্তুত করতে চাচ্ছে। তবে দীপ্র দেওয়ান এত সহজে অপ্রস্তুত হবে না। ও একইভাবে হাসলো, বলল, তুই যা দেখতে চাস। কুহুর দম ফুরলো, হার মানল মন। ও নজর ফিরিয়ে বলল, উফ, আর পারছি না। কি পারছিস না? কথার টোনে ফের দুষ্টমি। কুহু চোখ বন্ধ করে দম নেয়। তারপর বলে, আপনি বলেন কি বলবেন, না হয় গেলাম। দীপ্র এবার থামলো, বলল, বস তো আগে। কুহু গিয়ে বসলো বিছানায়। দীপ্র ফের উঠল। কুহু এবার মাথা ঘুরিয়ে পুরো বিছানাটা দেখে নিল। আর মাত্র কটা দিন, তারপরই ওর ঘর পরিবর্তন হবে। এই ঘরটাই ওর ঘর বলে ঠাঁই মিলবে। দীপ্র ল্যাপটপ খুলে আঙুলের সাহায্যে কিবোর্ডে কী সব করতে শুরু করেছে। কুহু অতর আগ্রহ হলো না। ও ঘরময় চোখ বোলাচ্ছে। এমনি দীপ্র ভাই খুব গোছানো, খুব মানে খুব। তবুও ওর মন মনে মনে ঘরটাকে নতুনভাবে সাজানোর জন্য মরিয়া হয়ে যাচ্ছে। দীপ্র বলল, তাকা। না তাকিয়ে কুহু বলল, এইদিকে তাকা। কুহু নজর ফেরালো। দীপ্র ল্যাপটপ ঘুরিয়ে দিতে স্ক্রিনে একটা কিছু ভেসে উঠল। ও ফ্যাল ফ্যাল করে কিসে সময় চাইতেই বুঝে গেল এটা অ্যানিমেশন ভিডিও। ধীরে ধীরে পুরো ভিডিওটা অন হতেই কুহুর চোখ দুটো ঝলমল করে উঠল। দীপ্র মুচকি এসে বলল, ছোটবেলায় আমাদের একটা গরু ছিল। সেই গরুটা ছিল তোর আদরের, তোর কাছের। সেবার অসুখ করে গরুটা মারা গেল। তুই কি যে কান্নাকাটি করলি। ভাত খাবি না বলে দুদিন পার করেছিলি। আমি জোর করে খাইয়েছিলাম। বলেছিলাম তোকে একটা খামার করে দেব, সেখানে অনেক গরু থাকবে। সেই কথাই তুই আশা ফিরে পেয়েছিলি। কুহু, তখন কথার কথা বললেও আজ সেটা সত্যি করে দিলাম। খুব দ্রুতই আমি একটা খামার করব, শুধু তোর জন্য, সেই ছোটবেলার প্রতিশ্রুতি রক্ষার জন্য। কুহুর বুকের ভেতরটা যেন কেমন করে উঠল। ওর চোখ দুটো ছলছল করছে। এই শখটা কুহু ছোটবেলাতে নয়, বড়বেলাতেও দেখেছে। বাবার উপার্জন সীমিত হলেও বাবা বলেছিলেন একদিন খামার করবেন। কুহু জানতো এই উপার্জনে সেটা সম্ভব নয়, তবু শুনতে ভালো লাগতো। দীপ্র হাত বাড়িয়ে ওর গাল ছুঁয়ে দিতেই কুহু ঝড় সমান গতিতে ঝাঁপিয়ে পড়ল দীপ্রর বুকে। আচমকা আক্রমণে তাল সামলাতে পারল না দীপ্র। মেয়েটিকে বুকে নিয়েই পিঠ ঠেকল বিছানায়। খানিকটা চাপ অনুভব করলেও ওঠে দাঁড়ানোর প্রয়াস করল না, বরং মেলে রাখা দুটো হাত কুহুর পিঠে আড়াআড়ি করে জাপটে ধরল। বাঁধন দিয়ে বোঝালো, তোর সব শখ আহ্লাদ আমি পূরণ করব। আমি দীপ্র দেওয়ান কথা দিচ্ছি তোকে।